বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। ইংরেজি নববর্ষ 2021 সালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আমার আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বর্ণালী সংক্রান্ত গাণিতিক সমস্যার সমাধানের সূত্রাবলী। তোমাদের মনে প্রশ্ন হতে পারে, স্যার সূত্রাবলী নিয়ে কী আলোচনা? সত্যি কথা বলতে কি, বর্ণালী ভিত্তিক গাণিতিক সমস্যা সমাধান করার জন্য তোমাদের 13টা ফর্মুলা তথা সূত্রের প্রয়োজন হবে। এই ফর্মুলাগুলো যদি তোমরা একত্রে লিখে এবং এই ফর্মুলাগুলোর মধ্যে ব্যবহৃত বিভিন্ন রাশিগুলোর কিংবা ধ্রুবকগুলোর মানগুলো আলাদা লিখে মুখস্থ করার পর তোমরা যদি গাণিতিক সমস্যা সমাধান করার জন্য বসো, তাহলে খুব সহজে গাণিতিক সমস্যা সমাধান করতে পারবে। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। যখন তুমি রান্না করতে যাও, তখন রান্না করার সময় তোমার আশেপাশে যে জিনিসগুলোকে রান্না করবে সেগুলোকে তৈরি রেখে, তারপর বিভিন্ন ধরনের মশলা রেখে এরপর যদি তুমি রান্না করতে যাও, খুব সহজেই রান্না করে ফেলতে পারবে। কিন্তু তুমি যদি এগুলো রেডি না করে, দেখা গেল ডিম পোস্ট করতে গেলে ডিম এক জায়গায়, তারপরে ডিমের জন্য যে ফ্রাই প্যান এটা এক জায়গায়, চুলার মধ্যে আগুন ধরিয়ে দিয়েছো, অতঃপর তুমি প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছো, তেল গরম হয়ে গেছে অনেক, এরপর ডিম খুঁজে পাও না। ফলে দেখা যাবে যে তোমার জন্য রান্নাটা অনেক কষ্টদায়ক হবে। আর সবগুলো যদি তুমি গুছিয়ে রেখে অতঃপর তুমি রান্নায় বসো, তখন খুব সহজেই তুমি রান্না করতে পারবে। ঠিক তেমনিভাবে এই গাণিতিক সমস্যা সমাধানের জন্য যে সূত্রগুলি আছে সেই সূত্রগুলো লিখে এবং সেই সূত্রগুলোর মধ্যে যে ধ্রুবক রাশিগুলো আছে সেগুলোর মান একত্রে লিপিবদ্ধ করে যদি তুমি গাণিতিক সমস্যা সমাধান করতে বসো, তাহলে খুব সহজে সমস্যা সমাধান করতে পারবে। চলো আর দেরি না করে আমরা সেই সূত্রগুলি সম্পর্কে আলোচনা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। তোমরা লক্ষ্য করো, আমি বোর্ডে বর্ণালী সংক্রান্ত গাণিতিক সমস্যার সমাধানের জন্য যে কয়টি সূত্রের প্রয়োজন আছে সবগুলো সূত্র একত্রে লিখেছি এবং এই সূত্রগুলোর মধ্যে যে ধ্রুবক রাশি রয়েছে সেগুলোর মানও এখানে আমি লিখেছি। আমি এক এক করে সব কয়টি সূত্রের পরিচয় দিচ্ছি। দেখো, লক্ষ্য করো, আমাদের 1 নম্বর যে সূত্রটি সেটি হচ্ছে Rn = R1 × n স্কোয়ার। প্রশ্ন হচ্ছে এই Rn কি? এই Rn হচ্ছে হাইড্রোজেন পরমাণুর nতম শক্তিস্তরের ব্যাসার্ধ। আর R1 কি? R1 হচ্ছে হাইড্রোজেন পরমাণুর প্রথম শক্তিস্তরের ব্যাসার্ধ ইন্টু n স্কোয়ার। এটা হচ্ছে শক্তিস্তর সংখ্যা তথা কোয়ান্টাম সংখ্যা। যেমন n এর মান 1 হতে পারে, তাহলে প্রথম শক্তিস্তরকে বুঝাবে। n এর মান যদি 2 হয় তাহলে দ্বিতীয় শক্তিস্তর বুঝাবে। n এর মান যদি 3 হয় তাহলে তৃতীয় শক্তিস্তর বুঝাবে। এই সূত্রটি বা ফর্মুলাটি তোমার জানা থাকলে খুব সহজে তুমি অবজেক্টিভে তুমি এটা ব্যবহার করতে পারবে। দেখা গেল কি, কোনো অবজেক্টিভের মধ্যে হাইড্রোজেন পরমাণুর প্রথম শক্তিস্তরের ব্যাসার্ধের মান দেওয়া আছে। যদি বলা হয় যে তৃতীয় শক্তিস্তরের ব্যাসার্ধ কত হবে, তখন R3 = হবে R1 এর মানটা বসাবে ইন্টু এখানে হবে 3 স্কোয়ার। বাস, তুমি এটা নির্ণয় করে ফেলতে পারবে। এবার আসো 2 হচ্ছে En = E1 × 1/n স্কোয়ার। এই En হচ্ছে nতম শক্তিস্তরে কোনো একটি ইলেকট্রনের শক্তি, ইকুয়াল টু হচ্ছে E1 × 1/n স্কোয়ার। E1 হচ্ছে একটি ইলেকট্রনের প্রথম শক্তিস্তরের শক্তি। তো প্রথম শক্তিস্তরের শক্তি ইন্টু 1/n স্কোয়ার। এই n হচ্ছে কোয়ান্টাম সংখ্যা, n এর মান 1, তারপর 2, 3 ইত্যাদি হতে পারে। n এর মান যখন 1 হবে তখন প্রথম শক্তিস্তর বুঝাবে, n = 2 দ্বিতীয় শক্তিস্তর, এমনিভাবে n = 3 তৃতীয় শক্তিস্তর। যদি বলা হয় যে তৃতীয় শক্তিস্তরের একটি ইলেকট্রনের শক্তি কত হবে, যদি প্রথম শক্তিস্তরের শক্তি হয় E1 এর মান দেওয়া থাকে, তখন E1 এর মান বসিয়ে দিয়ে ইন্টু 1/3 স্কোয়ার যদি তৃতীয় শক্তিস্তরের শক্তি নির্ণয় করতে বলা হয়, তাহলে এখানে বসিয়ে দিয়ে তুমি সেটা পেয়ে যাবে। 3 Vn = V1 × 1/n। এটা হচ্ছে nতম শক্তিস্তরে একটি ইলেকট্রনের বেগ। তাহলে আমাকে যদি বলা হয় তৃতীয় শক্তিস্তরে ইলেকট্রনের বেগ কত, তাহলে
আমাকে প্রথম শক্তি স্তরের বেগ জানতে হবে, সেই মানটি বসিয়ে দিয়ে ইন্টু 1/n, তাহলে n এর মান হবে তখন 3, অর্থাৎ v3 ইকুয়াল টু হবে v1 ইন্টু 1/3, n এর মান তখন আমি 3 বসিয়ে দেব। এরপর আমি 4 নম্বর সূত্রের পরিচয় দিচ্ছি, en ইকুয়াল টু মাইনাস 2 পাই স্কোয়ার m z স্কোয়ার ই টু দ্য পাওয়ার 4 বাই n স্কোয়ার h স্কোয়ার। লক্ষ্য করো, en হচ্ছে nতম শক্তি স্তরে একটি ইলেকট্রনের শক্তি, এটা ঋণাত্মক, এবং এটা ইকুয়াল টু হচ্ছে en ইকুয়াল টু হচ্ছে মাইনাস 2 পাই স্কোয়ার m z স্কোয়ার ই টু দ্য পাওয়ার 4 n স্কোয়ার h স্কোয়ার। পরিচয় দিচ্ছি, 2 তো একটি সংখ্যা, পাই একটি ধ্রুবক মান তোমরা জানো, এবং এটার মান 3.1416, এটা তোমার প্রত্যেকেই জানা আছে। m হচ্ছে একটি ইলেকট্রনের ভর, z হচ্ছে পারমাণবিক সংখ্যা, তা z স্কোয়ার ই টু দ্য পাওয়ার 4, এখানে ই হচ্ছে ইলেকট্রনের চার্জ, n স্কোয়ার n হচ্ছে কোয়ান্টাম সংখ্যা, n এর মান 1 2 3, প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর। h স্কোয়ার, এই এইচটা হচ্ছে প্লাঙ্ক কনস্ট্যান্ট, এই এইচ হচ্ছে প্লাঙ্ক কনস্ট্যান্ট। এরপর দেখো, তাহলে এই মানগুলো যদি দেওয়া থাকে তাহলে আমি nতম শক্তি স্তরে একটি ইলেকট্রনের শক্তি কত হবে তা বের করে ফেলতে পারবো। আলহামদুলিল্লাহ। এবার 5 দেখো, নিউ বার ইকুয়াল টু RH 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। এখানে নিউ বার হচ্ছে তরঙ্গ সংখ্যা, আমি পরিচয় দিচ্ছি, নিউ বার হচ্ছে তরঙ্গ সংখ্যা ইকুয়াল টু RH, এই RH হচ্ছে রিডবার্গ ধ্রুবক 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। n1 হচ্ছে যেই শক্তি স্তরে ইলেকট্রনটি আসবে, n1 হচ্ছে যেই শক্তি স্তরে ইলেকট্রনটি আসবে, n2 হচ্ছে যেই শক্তি স্তর থেকে ইলেকট্রনটি আসবে। এই সমীকরণটি দিয়ে হাইড্রোজেন বর্ণালীর গাণিতিক সমস্যা সমাধান করা যায়। এই যে নিউ বার ইকুয়াল টু RH, তারপরে থার্ড ব্র্যাকেট 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। RH রিডবার্গ ধ্রুবক, তার একটা নির্দিষ্ট মান আছে, আমরা সেটা দেখাবো একটু পরে। n1 হচ্ছে যে শক্তি স্তর ইলেকট্রনটি আসবে তার স্কোয়ার মাইনাস n2 স্কোয়ার, আর n2 হচ্ছে যে শক্তি স্তর থেকে ইলেকট্রনটি আসবে। এবার আসো 6 নিউ বার, এই নিউ বার আমি আবারও বলছি, নিউ বার হচ্ছে তরঙ্গ সংখ্যা, তরঙ্গ সংখ্যা ইকুয়াল টু হচ্ছে 1/λ, এই ল্যামডা কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য, এই ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য তোমরা জানো। এরপরে 7 দেখো, Rn ইকুয়াল টু n স্কোয়ার h স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার mz স্কোয়ার। Rn হচ্ছে nতম হাইড্রোজেনের nতম শক্তি স্তরের ব্যাসার্ধ, n এর মান 3 বসালে তৃতীয় শক্তি স্তরের ব্যাসার্ধ পাওয়া যাবে, n এর মান 2 বসালে দ্বিতীয় শক্তি স্তরের ব্যাসার্ধ পাওয়া যাবে। তো সূত্রটা কি, Rn ইকুয়াল টু n স্কোয়ার h স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার mz স্কোয়ার। পরিচয়গুলো আবার দিচ্ছি, h হচ্ছে প্লাঙ্ক কনস্ট্যান্ট, n হচ্ছে কোয়ান্টাম সংখ্যা, 4 তো সংখ্যা, পাই একটি ধ্রুবক, m হচ্ছে একটি ইলেকট্রনের ভর, z হচ্ছে পারমাণবিক সংখ্যা, আর ই তো হচ্ছে ইলেকট্রনের চার্জ স্কোয়ার। এরপর 8 নম্বর সূত্রটি হচ্ছে c ইকুয়াল টু নিউ ল্যামডা, তোমরা এটা জানো, c হচ্ছে আলোর বেগ, c ইকুয়াল টু নিউ ল্যামডা, নিউ হচ্ছে কম্পাঙ্ক, ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। কম্পাঙ্ককে তরঙ্গ দৈর্ঘ্য দ্বারা গুণ করলে আমরা আলোর বেগ পাচ্ছি। এই পর্যন্ত হলো 8টি, এইখানে হচ্ছে 9টি। mvr ইকুয়াল টু nh/2 s পাই, এই mvr হচ্ছে কৌণিক ভরবেগ। একটি ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে যখন বৃত্তাকার পথে ঘূর্ণায়মান থাকে তখন তার কৌণিক ভরবেগ হয় mvr। এই mvr ইকুয়াল টু হচ্ছে nh/2 s পাই, n হচ্ছে কোয়ান্টাম সংখ্যা, h হচ্ছে প্লাঙ্ক কনস্ট্যান্ট, যেটার একটা নির্দিষ্ট মান আছে, আমি সেটা দেখাবো, আর 2 পাই, 2 সংখ্যা, পাই হচ্ছে একটি ধ্রুবক। তাহলে mvr ইকুয়াল টু nh/2 s পাই। 10 ডেল ই শক্তির পরিবর্তন, ডেল ই ইকুয়াল টু hc নিউ বার, h প্লাঙ্ক কনস্ট্যান্ট, c হচ্ছে আলোর বেগ, নিউ বার হচ্ছে তরঙ্গ সংখ্যা। এই মানগুলো দেওয়া থাকলে আমি ডেল ই পেয়ে যাব। 11 ডেল ই ইকুয়াল টু h নিউ, h হচ্ছে প্লাঙ্ক কনস্ট্যান্ট, নিউ হচ্ছে কম্পাঙ্ক, অর্থাৎ প্লাঙ্ক কনস্ট্যান্ট এবং কম্পাঙ্ক গুণ করা হলে আমি শক্তির পরিবর্তন পেতে পারি। এটার মধ্যেও ডেল ই ইকুয়াল টু hc নিউ বার, এখানে প্লাঙ্ক কনস্ট্যান্ট, আলোর বেগ এবং তরঙ্গ সংখ্যা যদি আমার জানা থাকে তখন এই তিনটা গুণ করলে আমি ডেল ই পেতে পারি। যখন যেটা দেওয়া থাকবে যে সূত্রটি ব্যবহার করতে হবে সেটা আমি বুঝে সেই সূত্রটি নিয়ে আমরা সেই গাণিতিক সমস্যাটি সমাধান করব। এরপর আমি দেখতে পাচ্ছি 12 হচ্ছে ডেল ই ইকুয়াল টু হচ্ছে hc/λ, h হচ্ছে প্লাঙ্ক কনস্ট্যান্ট, c হচ্ছে আলোর বেগ, আর ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। যদি আলোর বেগ, তারপরে প্লাঙ্ক কনস্ট্যান্ট এবং ল্যামডা দেওয়া থাকে তখন এখানে মান বসালে ডেল ই পেয়ে যাব। কোশ্চেন ফর্মুলা নাম্বার
13-এ কি আছে দেখো, Vn ইকুয়াল টু 2πz² n কোয়ান্টাম সংখ্যা, h প্লাঙ্ক কনস্ট্যান্ট, e ইলেকট্রনের চার্জ, z পারমাণবিক সংখ্যা, পাই হচ্ছে ধ্রুবক 3.1416 এটার মান তোমরা জানো। তো nতম শক্তি স্তরে একটি ইলেকট্রনের যে ব্যাগ হবে সেই ব্যাগটা পাবো আমি এই মানগুলো থাকলে আমি ব্যাগ বের করতে পারবো। এখানে কি কি আছে আমি বলেছি, 2πz²/nh, e হচ্ছে ইলেকট্রনের চার্জ, z হচ্ছে পারমাণবিক সংখ্যা, n কোয়ান্টাম সংখ্যা, h হচ্ছে প্লাঙ্ক কনস্ট্যান্ট। তাহলে আমি এতক্ষণ ধরে 1 থেকে 13 পর্যন্ত যেই ফর্মুলাগুলো বললাম এগুলো জানা থাকলে খুব সহজেই তুমি গাণিতিক সমস্যাগুলো সমাধান করে ফেলতে পারবে। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে তুমি যদি এই সূত্রটি ব্যবহার করতে যাও Rn = এইটা, তখন দেখা গেল ইলেকট্রনের চার্জ কত তোমার জানা নেই, তাহলে তো তুমি গাণিতিক সমস্যাটা সমাধান করতে পারবে না। দেখা গেল del E = hc/λ ব্যবহার করতে চাও, কিন্তু h প্লাঙ্ক কনস্ট্যান্টের মান তোমার জানা নেই, তখন তুমি বিপাকে পড়বে। এই জন্য এই মানগুলো তোমাকে মুখস্থ করতে হবে। পরীক্ষার হলে প্রশ্নের মধ্যে সেই মানগুলো দেওয়া থাকবে না, হয়তো বইয়ের মধ্যে অঙ্কের পাশে দেওয়া আছে, কিন্তু যখন পরীক্ষায় আসবে এই মানগুলো দেওয়া থাকবে না, তোমাকে নিজে মুখস্থ মানটা বসাতে হবে। হ্যাঁ, কোনো কোনো প্রশ্নকর্তা হয়তো এই মানটা দিয়ে দিতে পারেন, দিয়ে দিলে তো মোস্ট ওয়েলকাম, কোনো সমস্যা নেই, দেখে করবে, কিন্তু না দিলে তোমাকে মুখস্থ ব্যবহার করতে হবে। এই জন্য আমি মানগুলো একত্রে লিখে দিয়েছি বিভিন্ন এককে, সেটা তোমরা অবশ্যই মুখস্থ করবে। আসো সেটা কি দেখো, বিভিন্ন এককে বিভিন্ন ধ্রুবকের মান। দেখো রাশি h মানে প্লাঙ্ক কনস্ট্যান্ট, দেখো রাশিটা হচ্ছে h প্লাঙ্ক কনস্ট্যান্ট, SI এককে তার মান হচ্ছে 6.626 × 10⁻34 জুল সেকেন্ড, একদম সুন্দরভাবে মুখস্থ করে ফেলবে। CGS এককে এই h এর মান মানে প্লাঙ্ক কনস্ট্যান্টের মান হচ্ছে 6.626 × 10⁻27 আর্ক সেকেন্ড। পেয়ে গেলাম আমরা এই SI একক এবং CGS এককে প্লাঙ্ক কনস্ট্যান্টের মান। এবার আমি চলে যাচ্ছি এই m, একটি ইলেকট্রনের ভর। SI এককে একটি ইলেকট্রনের ভর হচ্ছে 9.11 × 10⁻31 কেজি, আর CGS এককে হচ্ছে এই m এর মান 9.11 × 10⁻28 গ্রাম। এরপর আমরা আসি রিডবার্গ ধ্রুবক, এই RH হচ্ছে রিডবার্গ ধ্রুবক। এই রিডবার্গ ধ্রুবক SI এককে তার মান হচ্ছে 10967800 মিটার ইনভার্স, একক খেয়াল রাখবে 10967800 মিটার ইনভার্স। এই RH এর মান মানে রিডবার্গ ধ্রুবকের মান CGS এককে দেখো কত, 109678 সেন্টিমিটার ইনভার্স। তোমাদেরকে একটু বলি মনে রাখার জন্য, SI এককে 2টা শূন্য বেশি, CGS এককে 2টা শূন্য কম, দেখো সেন্টিমিটার ইনভার্স। এই যে এরপর আসো এই C হচ্ছে আলোর বেগ, আলোর বেগ SI এককে হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। ঠিক এই আলোর বেগ CGS এককে হচ্ছে 3 × 1010 সেন্টিমিটার পার সেকেন্ড। এরপর আসো ইলেকট্রনের চার্জ, এটা হচ্ছে ইলেকট্রনের চার্জ। SI এককে ইলেকট্রনের চার্জ হচ্ছে -1.60 × 10⁻19 কুলম্ব, SI এককে চার্জের একক হচ্ছে কুলম্ব। আর CGS একক হচ্ছে -4.8 × 10⁻10 ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। এই সব কটা মান তোমার যদি মুখস্থ থাকে তুমি খুব সহজেই অঙ্কের মধ্যে বসিয়ে দিয়ে অঙ্কের মানটা বের করে নিতে পারবে, যে মানটা চাইবে সেটাই বের করে ফেলতে পারবে। এরপর তোমার প্রয়োজন হতে পারে কিছু কনভার্সন ইউনিট, যেমন দেখো 1 জুল = 10⁻7 আর্গ। যদি এমন হয় তোমার মান দেওয়া আছে আর্গে কিন্তু প্রয়োজন জুলে, তাহলে 10⁻7 দিয়ে তুমি ডিভাইড করবে বা ভাগ করবে, এই জন্য এটা জানতে হবে কনভার্সন ইউনিট। 1 জুল = 10⁻7 আর্গ। এরপর আসো 1 অ্যামস্ট্রং = 10⁻8 সেন্টিমিটার, টোটালি মুখস্থ রাখতে হবে, অবজেক্টিভেও আসবে। ন্যানো, ন্যানো = হচ্ছে মানে n, স্মল n = হচ্ছে 10⁻9। তো ন্যানো বোঝাতে 10⁻9 কে ন্যানো বলা হয়। আর মাইক দেখো এটা হচ্ছে মিলি, মিলি থেকে m, মিলি হলে 10⁻3। যেমন মিলিমিটার মানে 10⁻3 মিটার, যেমন ন্যানোমিটার মানে 10⁻9 মিটার। ন্যানো মানে হচ্ছে 10⁻9, মিলি মানে হচ্ছে 10⁻3। তাহলে ন্যানোমিটার মানে হচ্ছে 10⁻9 মিটার, মিলিমিটার মানে হচ্ছে 10⁻3 মিটার। অতএব ন্যানো এবং মিলি যদি আমাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারবো। আলহামদুলিল্লাহ, আমি এতক্ষণ ধরে তোমাদেরকে বর্ণালী সংক্রান্ত গাণিতিক সমস্যা সমাধানের জন্য যে ফর্মুলাগুলো আছে প্রত্যেকটি দেখালাম, 13টা ফর্মুলা দেখালাম, এবং সেই সাথে
এই ফর্মুলাগুলোতে যে ধ্রুবক মানগুলো রয়েছে সেগুলা এসআই এককে এবং সিজিএস এককে কত তা দেখালাম। তোমরা অবশ্যই এগুলো প্রত্যেকটা খাতার মধ্যে আগে লিখে নিবে, লিখে নিয়ে মুখস্থ করবে। এরপর আমি দেখিয়েছি কয়েকটা কনভার্সন ইউনিট, যেমন 1 জুল ইকুয়াল টু 10⁻7 আর্গ, তারপরে দেখিয়েছি 1 অ্যামস্ট্রং ইকুয়াল টু 10⁻8 সেন্টিমিটার, ন্যানো হচ্ছে 10⁻9, মিলি হচ্ছে 10⁻3। এই সব কয়টি যদি খাতায় লিখে একবার মুখস্থ করে নাও, এরপর যদি তুমি অঙ্কগুলো করতে বসো, খুব সহজে অঙ্কগুলো করতে পারবে এবং খুব আনন্দ পাবে। তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। আমি নেক্সট পর্বে এই সূত্রগুলো দিয়ে কিভাবে অঙ্ক করতে হয় সেই অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ, ফি আমানিল্লাহ।